পশ্চিমবঙ্গের ভোট কি সত্যি সত্যিই ঘুরতে চলেছে, নাকি এটা শুধুই রাজনৈতিক প্রচার, ভোটের আগে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা? 7.5 কোটি ভোটারের এই রাজ্যে হঠাৎ করে যদি প্রায় 90-91 লক্ষ ভোটারের নাম বাদ যায়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই বিপুল পরিবর্তনের প্রভাব আসলে কোন দিকে পড়বে, কার লাভ হবে, কার হবে ক্ষতি? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই এসআইআর এর ফল কি সত্যিই 26-এর ভোটের অঙ্ক বদলে দিতে পারে? একদিকে কিছু বিশেষজ্ঞ বলছেন ভোট ব্যাংকে তেমন কোনো পরিবর্তনই হবে না, বিশেষ করে দক্ষিণবঙ্গে ভোট সমীকরণ আগের মতোই থাকবে। অন্যদিকে আবার রাজনৈতিক মহলে জোর গুঞ্জন এই এসআরই নাকি গেম চেঞ্জার হতে চলেছে, যার ফলে পশ্চিমবঙ্গে পুরো ভোটের হিসেব নিকেশই নাকি উল্টে যেতে পারে। কিন্তু সমস্যা হলো এই পুরো আলোচনাটা এখনো পর্যন্ত বেশিরভাগই ধারণা আর হাওয়ার ওপরে দাঁড়িয়ে, কেউ স্পষ্ট করে ডেটা দিয়ে বিশ্লেষণ করছে না। আর এই জায়গাতেই আমাদের আজকের এই ভিডিওটা আলাদা। এই ভিডিওটাতে আমরা কোনো রাজনৈতিক মতামত নয়, কোনো আবেগ নয়, বরং একেবারে ডেটা, পরিসংখ্যান আর জেলা ভিত্তিক বিশ্লেষণ দিয়ে বুঝবো এসআইআর এর ফলে আসলে কোন দিকে ভোটের অঙ্ক ঝুঁকছে, কোথায় গ্যাপ বাড়ছে আর কোথায় কমছে, আর শেষ পর্যন্ত কার পালে লাগতে চলেছে এই পরিবর্তনের হাওয়া। তো চলুন শুরু থেকে এসআইআর এর পুরো অঙ্কটা সহজভাবে ভেঙে দেখি। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই লাইক আর সাবস্ক্রাইব করার ব্যাপারটা আপনাদের কাছে ফ্রি হলেও আমাদের চ্যানেলের গ্রোথের জন্য এটা ভীষণ ভীষণ রকমের ইম্পর্টেন্ট। সো আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ইউর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন শুরু থেকে শুরু করি। তবে যেহেতু আলোচনাটা দীর্ঘ হবে, তাই পুরো আলোচনাটাকে আমরা 5টা চ্যাপ্টারে ভাগ করে আলোচনা করব, আর প্রতিটা চ্যাপ্টারের মাঝে থাকবে একটা ছোট্ট বিরতি। আজকের এই ভিডিওর প্রথম চ্যাপ্টার পশ্চিমবঙ্গে এসআইআর এর পরিসংখ্যান। চ্যাপ্টার 1, এসআইআর এর পরিসংখ্যান। দেখুন, ইলেকশন কমিশনের সর্বশেষ প্রকাশিত ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট রেজিস্টার্ড ভোটারের সংখ্যা প্রায় 7.5 কোটির মতো। এর মধ্যে সাম্প্রতিক এসআইআর এর পরে প্রায় 90-91 লক্ষ নাম তালিকা থেকে বাদ গেছে। এখন এই 91 লাখ সংখ্যাটাকে যদি আমরা শতাংশে রূপান্তর করি, তাহলে দাঁড়ায় 11.8%, রাউন্ড ফিগারে যেটা হলো 12% মতো। শতাংশটা খেয়াল করুন, 12% বা 12%। এই 12% মানে প্রতি 8 জন ভোটারের মধ্যে 1 জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বিষয়টার গুরুত্ব কতখানি আশা করি অনুভব করতে পাচ্ছেন যে প্রতি 8 জনে 1 জনের নাম বাদ পড়েছে। অন্যান্য রাজ্যে সাধারণত প্রতি বছর বা নিয়মিত রিভিশনে ভোটার লিস্টের চেঞ্জ হয় 2-3%-এর মধ্যে, যেখানে নতুন ভোটার যুক্ত হয়, কেউ মারা গেলে নাম বাদ যায় বা মাইগ্রেশনের কারণে ভোটার তালিকায় পরিবর্তন আসে। কিন্তু পশ্চিমবঙ্গে নাম বাদ গেছে 12%, 12%, মানে এক্সট্রা 10% বেশি বাদ গেছে, যেটা অন্যান্য রাজ্যের এসআইআর এর তুলনায় প্রায় 5 গুণ বেশি। এটা কেন হয়েছে? কারণটা আমি আপনি সকলেই জানি। এই 10% প্লাস ভোটারের অধিকাংশই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছে। তবে এটা যে শুধু হাওয়ায় হাওয়ায় বলা হচ্ছে এমনটা কিন্তু নয়, পরিসংখ্যানও তাই বলছে। সরকারি ডেটা এবং নির্বাচন কমিশনের প্রাথমিক ডেটা এবং গ্রাউন্ড রিপোর্ট মিলিয়ে একটা স্পষ্ট প্যাটার্ন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে সবচেয়ে বেশি নাম বাদ গেছে, যেমন মুর্শিদাবাদ, মালদা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এই জেলাগুলোতে নাম বাদ যাওয়ার হার অন্যান্য জেলার তুলনায় অনেক গুণ কিন্তু বেশি। কেন বেশি? এটা সহজেই অনুমানযোগ্য। এই জেলাগুলোতে মূলত অবৈধ অনুপ্রবেশকারী এবং শরণার্থী ভোটারদের নাম বেশি বাদ গেছে। আশা করি বিষয়টা অনুধাবন করতে পারলেন। সীমান্তবর্তী জেলাগুলো ছাড়া তারপর যে জেলাগুলো থেকে বেশি নাম বাদ গেছে সেগুলো হলো কলকাতা, হাওড়া, আসানসোল এবং শিলিগুড়ি। এই 4টি কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় 4টি শহর। এখানে মহল্লার পর মহল্লা, বস্তির পর বস্তি থেকে গণহারে নাম বাদ গেছে। তাছাড়া কলকাতার বিভিন্ন বস্তি এলাকা এসআইআর শুরু হওয়ার সাথে সাথেই যে খালি হয়ে গেছিল, সংবাদ মাধ্যমে আপনারা সেটা দেখে থাকবেন।
রাখবেন। অর্থাৎ সব মিলিয়ে SIR এর পরিসংখ্যান পরোক্ষভাবে এটা প্রমাণ করে যে বাংলাদেশ থেকে আসা মানুষজনের নাম ভোটার লিস্ট থেকে ব্যাপকভাবে বাদ গেছে। তবে বাংলাদেশ থেকে আগতদের মধ্যে একটা অংশ রয়েছে হিন্দু শরণার্থী SIR এ যাদের নাম বাদ পড়লেও CAA তে আবেদনের সঙ্গে সঙ্গেই তারা কিন্তু নাগরিকত্ব ফিরে পাবেন। আর একটা অংশ রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী, এদেরও নাম বাদ পড়েছে। তবে এদের নাম আর ভোটার তালিকায় ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। এখন এদের সাথে কি হবে সেটা এখনই বলছি না, ডিটেনশন ক্যাম্প, বাংলাদেশে পুশব্যাক, এরকম কিছু একটা হবে হয়তো। যাই হোক, এই যে 91 লক্ষ ভোটার বাদ গেল, এর ফল কি হবে? এর ফল দুই রকম হবে। এক, লং টার্ম এফেক্ট হবে, দুই, শর্ট টার্ম এফেক্ট হবে। শর্ট টার্ম প্রভাব এবারে 26-এর বিধানসভা নির্বাচনে পড়লেও লং টার্ম প্রভাব দেখা যাবে এর পরের ভোটগুলোতে, মানে 29-এর লোকসভা ভোটে এবং 31-এর বিধানসভা ভোটে। কি হবে সেই লং টার্ম প্রভাব? আসলে এই 91 লক্ষ মানুষের মধ্যে যারা হিন্দু শরণার্থী তারা অনায়াসেই CAA আবেদনের মাধ্যমে নাগরিকত্ব ফিরে পাবে। অর্থাৎ SIR এ বাদ যাওয়া হিন্দু ভোটাররা যারা নতুন করে নাগরিকত্ব ফিরে পাবে তারা পরবর্তীকালে যেদিকে ভোট দেবে পশ্চিমবঙ্গের ভোটের প্যাটার্ন সেই দিকে ঘুরে যেতে কিন্তু বাধ্য। কেন এবং কিভাবে এটা আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। তো এই হলো লং টার্ম এফেক্ট। এখন এই 26-এর বিধানসভা ভোটে 91 লক্ষ ভোটার বাদ যাওয়ার শর্ট টার্ম এফেক্ট এই 26-এর নির্বাচনে কিভাবে পড়তে চলেছে সেটা জানবো পরবর্তী চ্যাপ্টারে, মানে চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2, 26-এর বিধানসভায় SIR এর প্রভাব। দেখুন, পশ্চিমবঙ্গে 26-এর বিধানসভা ভোটের আগে SIR এ 91 লক্ষ ভোটার বাদ গেল। তাতে কোন দল সমস্যায় পড়বে আর কোন দল অ্যাডভান্টেজ পাবে এটা জানতে আমাদের গত বিধানসভা এবং গত লোকসভা ভোটে ভোট শতাংশটা একটু হিসেব করে দেখতে হবে। 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল 60,62,860টি। আর 2024 সালে লোকসভা ভোটে এই ব্যবধান কমে হয় 42,372টি। মানে 21-এর ভোটে তৃণমূল এগিয়েছিল 60 লক্ষের মতো ভোটে, আর 24-এর ভোটে তৃণমূল এগিয়েছিল 42 লক্ষ মতো ভোটে। এবার বিধানসভা ভোটের আগে SIR এ প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তাই নিশ্চিতভাবেই এবারের বিধানসভা ভোটে এর প্রভাব ভীষণ রকমভাবে পড়ার কথা। তবে এই পরিসংখ্যানটা গোটা রাজ্যের সামগ্রিক পরিসংখ্যান, তাই এখান থেকেই সিদ্ধান্ত টানাটা উচিত হবে না। বিষয়টাকে গ্রাউন্ড লেভেলে নেমে বুঝতে গেলে আমাদেরকে জেলা ধরে ধরে বুঝতে হবে। তবে যেহেতু এই ছোট্ট ভিডিওটাতে পশ্চিমবঙ্গের সব জেলার নাম আর পরিসংখ্যান বলা সম্ভব নয়, তাই আমি স্যাম্পল হিসাবে কয়েকটা জেলার পরিসংখ্যান দেব, যাতে করে আপনারা পুরো বিষয়টা নিজেরাই উপলব্ধি করতে পারেন। যেমন ধরুন, উত্তর দিনাজপুর 2021-এ তৃণমূল এবং বিজেপির ভোটের ব্যবধান ছিল, মানে তৃণমূল এগিয়েছিল 2,74,044 ভোটে, আর সেখানে SIR এর নাম বাদ গেছে 3,63,646 জনের। দক্ষিণ দিনাজপুরে 2021-এ তৃণমূল এবং বিজেপির ব্যবধান ছিল 44,945 ভোটে, আর SIR এর নাম বাদ গেছে 1,07,955টা। পূর্ব বর্ধমানে 2021-এ তৃণমূল এবং বিজেপির ব্যবধান ছিল 2,75,905টা ভোটে, আর SIR এ নাম বাদ গেছে প্রায় দ্বিগুণ, মানে 4,35,864টা ভোট। পশ্চিম বর্ধমানে তৃণমূল আর বিজেপির ভোটের ব্যবধান ছিল 2021-এ 1,43,893টা ভোটের, আর SIR এর নাম বাদ গেল প্রায় 3 গুণ, মানে 3,94,325টা ভোটে। পশ্চিম মেদিনীপুরে 2021-এ ব্যবধান ছিল 2,04,64টা ভোটে, আর SIR এর নাম বাদ গেছে 2,73,707টা। হুগলিতে তৃণমূল এবং বিজেপির ভোটের ব্যবধান ছিল 2,79,890টা, আর SIR এর নাম বাদ গেল প্রায় দ্বিগুণ, মানে 4,68,939টা ভোটে। আশা করি এই কয়েকটা জেলার পরিসংখ্যান থেকে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পাচ্ছেন যে SIR এ ভোট বাদ যাওয়ার কারণে এবারের ভোটে বিরাট প্রভাব পড়বে। তবে শুধু এখানেই শেষ নয়, আরও একটা পরিসংখ্যান আপনাদেরকে দেখাবো। আগের বারের ভোটের পরিসংখ্যান অনুযায়ী
অনুযায়ী 294টা বিধানসভা আসনের মধ্যে 7টা বিধানসভা আসনে ব্যবধান ছিল 1000-এরও কম ভোটে। 38টা আসনে জয়ের ব্যবধান ছিল 5000-এর কম ভোটে। তাছাড়া এমন 75টি আসন ছিল যেখানে বিজেপি 5 থেকে 10% কম ভোটে হেরেছিল, অর্থাৎ 7 + 38 + 75 মানে 120টি আসনে ক্লোজ ফাইট ছিল। তাই আর কিছু হোক বা না হোক, SIR এর ফলে এই ক্লোজ কন্টেস্ট হওয়া 120টি কেন্দ্রে হিসেব নিকেশ কিন্তু উল্টে যেতেই পারে। তবে এর ফল কিন্তু টিএমসি বা বিজেপি যে কারো পক্ষে বা যে কারোর বিপক্ষে যেতে পারে। এখন কোন দলের বেশি ক্ষতি হতে পারে সেটা বুঝতে গেলে আমাদের SIR এ বাদ যাওয়া ভোটাররা বেশিরভাগ কোন দলের ভোটার ছিল সেটাকে বিশ্লেষণ করে দেখতে হবে। আর সেই বিশ্লেষণটা আমরা করব চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3 SIR এ কোন দলের বেশি ক্ষতি হলো। দেখুন, SIR এ মূলত 3-4 ধরনের ভোটার তালিকা থেকে বাদ গেছে। 1 মৃত ভোটার, 2 শিফটেড ভোটার, 3 ডুপ্লিকেট ভোটার, আর 4 অবৈধ ভোটার। এখন চলুন একে একে আমরা আলোচনা করি যে এর ফলে কোন দলের বেশি ক্ষতি হলো। দেখুন, এতদিন যে মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় ছিল তাদের অনেকেই কিন্তু প্রতিবার ভূত হয়ে এসে বুথে বুথে ভোট দিয়ে চলে যেত। জানি কথা শুনে আপনি হাসছেন, কিন্তু কথাটা কিন্তু ঠিক। এবার আপনি আন্দাজ করুন, এই মৃত ভোটাররা যারা ভূত হয়ে এসে বুথে বুথে ভোটটা দিত তারা কোন দলকে ভোট দিত? আন্দাজ করতে পারছেন? ব্যাস তাতেই হবে, আমি মুখে আর কিন্তু কিছু বলছি না। একই রকমভাবে ভোটার লিস্টে কেউ ধরুন তাদের অ্যাড্রেস পরিবর্তন করে এক জায়গা থেকে ভোটার আর এক জায়গা থেকে নিয়ে গেছে, অথচ পুরনো ভোট আগের জায়গার ভোটার লিস্টেই রয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে সেই ভোটগুলো কিন্তু ব্যালট বক্সে পড়ে যায়। শুনতে কেমন লাগলেও পশ্চিমবঙ্গের ভোটে এটাই কিন্তু বাস্তব। এখন এই শিফটেড এবং ডুপ্লিকেট ভোটারগুলোর ভোট কোন দিকে যেত, কারাই বা ভোটগুলোকে দিয়ে দিত, এগুলো কি আমি বলবো, নাকি আপনি নিজেই ভালো করে এই বিষয়টা জানেন? রইল বাকি অবৈধ ভোটার, মূলত যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছে। তাদের মধ্যে হিন্দু শরণার্থী যেমন রয়েছে তেমন রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী। এখন অনেকেই তাদের আলোচনায় হিন্দু ভোটারদেরকে বিজেপির পক্ষে ফেলে দিচ্ছে, কিন্তু এখানে আমি একটু ডিফার করব। কারণ হিন্দু হোক বা মুসলিম, যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছে তাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড করে দেয় কিন্তু আমাদের পাড়ার শাসক দলের কর্মীরাই। এমনকি এরাই ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা সবই করে দেয়। তাই হিন্দু বলেই বিজেপির ভোটার এরকম কিন্তু কোনো কথা নেই। যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের একটা বড় অংশ কিন্তু শাসক দলের কর্মীদের কাছ থেকে উপকৃত এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেয়ে শাসক দলের স্থায়ী ভোটার। তাই SIR এ বাদ যাওয়া হিন্দু ভোটাররা কিন্তু 2 দলে বিভক্ত ছিল, এটাই কিন্তু আসল বাস্তবতা। এবার আসি SIR এ বাদ যাওয়া মুসলিম ভোটারদের কথায়। দেখুন, পশ্চিমবঙ্গের মুসলিমরা যে বিজেপিকে ভোট দেয় না এটা নতুন করে বলার কিন্তু কোনো অপেক্ষায় রাখে না। তাই হিন্দু হোক বা মুসলিম, বাংলাদেশ থেকে আগত যে ভোটারদের নাম ভারতের ভোটার লিস্টে ছিল তাদের বেশিরভাগটা কোন দিকে ভোট দিত এটা একটু বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে। মানে আমি শুধু আন্দাজ দিলাম, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে SIR এর ফলে কোন দলের বেশি ক্ষতি হলো। আশা করি এই অবধি বুঝলেন। কিন্তু এখানে আরও একটা বড় ফ্যাক্টর রয়েছে যেটা এখনো পর্যন্ত কেউ আলোচনাই করছে না। সেটা হলো SIR প্রক্রিয়ায় সাধারণ ভোটারদের মনে কিন্তু একটা ভয় ঢুকে গেছে। অনেক মানুষ ছিল যারা ভোটের দিন ভোটই দিতে যেত না। SIR পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ কিন্তু এবার ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে, কারণ সকলেই কম বেশি ভয় পাচ্ছে আবার কি জানি কি হয়, ভোটার তালিকা থেকে আবার নামটাম বাদ না চলে যায়। তাই যাই ভোটটা দিয়ে আসি। অর্থাৎ এবারের ভোটে ভোটিং পার্সেন্টেজটা যে বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ভোটিং পার্সেন্টেজ বাড়লে কি হবে সেটা আলোচনা করব চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4 ইনক্রিজ ইন ভোট পার্সেন্টেজ। দেখুন, পশ্চিমবঙ্গের শেষ ভোট মানে 2024-এর লোকসভা ভোটে মোট ভোট পড়েছিল
79.6% মতো, মানে পশ্চিমবঙ্গের শেষ ভোটে প্রায় 79 থেকে 80% ভোটার ভোট দিয়েছিল, যা গোটা দেশের মধ্যে কিন্তু অন্যতম সর্বোচ্চ। এখন এদের মধ্যে গ্রামীণ এলাকায় ভোট পড়েছিল 80% থেকে 85% মতো। উদাহরণ হিসাবে কোচবিহারে ভোট পড়েছিল 82%, ঝাড়গ্রামে 83% ভোট পড়েছিল, বিষ্ণুপুরে ভোট পড়েছিল 85% প্লাস। আর শহরাঞ্চলে তুলনামূলকভাবে কম ভোট পড়েছে, মানে গড়ে 65% মতো। যেমন কলকাতা উত্তরে 63%, কলকাতা দক্ষিণে 66%, হাওড়ায় 71% মতো। মানে রুরাল এলাকায়, মানে গ্রামীণ এলাকায় ভোট পড়েছে 80 থেকে 85%, আর আরবান এলাকায় মানে শহরাঞ্চলে ভোট পড়েছে 60 থেকে 70%। গ্যাপ ছিল প্রায় 10 থেকে 15%, মানে রুরাল এলাকায় 10 থেকে 15% ভোট বেশি পড়েছে। এখন SIR এর কারণে নিশ্চিতভাবে অনেক বেশি ভোটার ভোট দিতে যাবে। আগেই বলেছি SIR মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে। তাছাড়া যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে, কর্মসূত্রে বাইরে থাকতে হয়, তারাও কিন্তু এবার পশ্চিমবঙ্গে ফিরে এসে ভোট দেবে। তাই যদি শহরাঞ্চলে এই 60 থেকে 65%-এর ভোটের পার্সেন্টেজটা বেড়ে গিয়ে 70 থেকে 75% হয়ে যায়, সেক্ষেত্রে শহর অঞ্চলের ভোটটা কোন দিকে পড়বে বলে আপনার মনে হয়? আগের ভিডিওটাতে আমি ব্যাখ্যা করে বলেছিলাম যে শহরাঞ্চলে ভোটের হাওয়াটা একটু বিজেপির দিকে ঝুঁকে রয়েছে, আর গ্রামের দিকে ভোটের হাওয়াটা তৃণমূলের পক্ষে বইছে। তাছাড়া বিশেষজ্ঞরা বলে যে ভোটিং পার্সেন্টেজ বেশি হলে সেটা সাধারণত শাসক দলের বিপক্ষে যায়। এখন এই এক্সট্রা 5 to 10% শহুরে ভোট কোন দিকে যাবে সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন। এবার আসি হিন্দু ও মুসলিম ভোটের পার্সেন্টেজের হিসেবে। দেখুন, হিন্দু এবং মুসলিমদের ভোট পার্সেন্টেজের আলাদা কোনো ডেটা তো থাকা সম্ভব নয়, কিন্তু যদি আমরা মুসলিম ডোমিনেটেড এলাকাগুলোতে দেখি, যেমন মুর্শিদাবাদ, মালদা, বসিরহাট, সেখানে ভোট পড়ে সাধারণত 80 থেকে 85% মতো। যেমন মুসলিম ডোমিনেটেড বসিরহাটে গতবার ভোট পড়েছিল 84% মতো। আবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ বিধানসভাগুলোতে মোটামুটি 65 to 70%-এর মতো ভোট পড়ে। তবে শহরে আরবান হিন্দু বেল্টে এই পার্সেন্টেজটা আরও কম, মোটামুটি 60 থেকে 65% মতো। অর্থাৎ মুসলিম এরিয়াতে বেশি ভোট পড়ে আর হিন্দু এলাকাগুলোতে অপেক্ষাকৃত কম ভোট পড়ে। এটাই পশ্চিমবঙ্গের ভোট বাস্তবতা। এখন এটা আমরা কম বেশি সকলেই জানি যে SIR পরবর্তী সময়ে প্রত্যেকটা ভোটারের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক তৈরি হয়েছে, যে ভয় থেকে তারা এবার নিশ্চিতভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে। এখন পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে মুসলিম ভোট কাস্টিংটা এমনিতেই বেশি হয়, তাই মুসলিম ভোটের পার্সেন্টেজটা বাড়ার আর খুব বেশি জায়গা নেই। কিন্তু হিন্দুদের একটা বড় অংশ যারা এতদিন ভোট দিত না, তারা কিন্তু এবার SIR এর আতঙ্কে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে। আর এই এক্সট্রা হিন্দু ভোটার ভোট দিতে ভোট কেন্দ্রে গেলে ভোটে কি প্রভাব পড়বে সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না, আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন। তাহলে এতক্ষণ আলোচনায় আমরা কি বুঝলাম? SIR এর ফলে কোন দলের সুবিধা হবে আর কোন দলের অসুবিধা। যদি এখনও কনফিউশন থাকে তাহলে এই কনফিউশনের উত্তরটা আমরা পঞ্চম চ্যাপ্টারে আলোচনা করব। 5 কে জিততে পারে। দেখুন, এতক্ষণের আলোচনায় আমরা মূলত 3টে পয়েন্ট পেলাম, যার থেকে আমরা আন্দাজ করতে পারবো যে SIR এর ফলে কোন দল এগিয়ে আর কোন দল পিছিয়ে। কি কি সেই পয়েন্ট? 1 নম্বর পয়েন্ট হলো পশ্চিমবঙ্গের শেষ ভোট, মানে 2024-এর লোকসভা ভোটে দুই দলের মধ্যে ভোটের ব্যবধান ছিল 42 লক্ষ মতো। অর্থাৎ TMC বিজেপির থেকে 42 লক্ষ বেশি ভোট পেয়েছিল, আর SIR এ বাদ গেছে 91 লক্ষ ভোটার। এই পরিসংখ্যানটা কার পক্ষে যাবে আন্দাজ করুন। 2 নম্বর পয়েন্ট হলো এই 91 লাখ ভোটারের মধ্যে মৃত ভোটার, শিফটেড ভোটার আর ডুপ্লিকেট ভোটার কোন দলের ভোট ব্যাংক ছিল সেটা আমি আলোচনা করেছি। আর যারা বাংলাদেশ থেকে এসেছে সেই হিন্দুদের একটা অংশ TMCর ভোটার আর একটা অংশ বিজেপির ভোটার, আর বাদ যাওয়া মুসলিম ভোটাররা একচেটিয়াভাবে TMCর ভোটার ছিল। এবার আন্দাজ করুন যে সব মিলিয়ে ফলটা কোন দিকে যাবে।
3 নম্বর পয়েন্ট হলো রাজ্যে মুসলিম ভোটাররা 90% ওপরে ভোট কাস্ট করে, সেখানে হিন্দুরা 65% থেকে 70% মতো ভোট কাস্ট করে। এবারে SIR এর কারণে প্রত্যেকের মনে ভয় ঢুকে গেছে, ফলে অধিকাংশ মানুষই কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে। যেহেতু মুসলিম ভোটটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই TMCকেই দেয় আর হিন্দুদের একটা বড় অংশ ভোটদান থেকে দূরে থাকে, তাই যারা দূরে থাকে তারা যদি ভোট কেন্দ্রে এসে ভোট দেয় সেক্ষেত্রে ভোটের ফল কোন দিকে যাবে বলে আপনি মনে করছেন? এখন এই 3টি পয়েন্ট অনুধাবন করে নির্বাচনের সময় জনগণের মেজাজ কেমন থাকে সেটার উপরে নির্ভর করে আমাদেরকে বুঝতে হবে যে এবারের ভোটে রাজ্যে কোন দল ক্ষমতায় আসবে। আপনার কি মনে হচ্ছে? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত নিশ্চয়ই লিখবেন। কিন্তু আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের প্রত্যেকের সুচিন্তিত কমেন্টের অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই। তবে ভিডিওটা ছাড়ার আগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন, নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।